জামাতের আমি তো মনে করি ৯৯% নারী বাংলাদেশের তারা জামাতকে ভোট দিবে না। কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায়। আসন্ন সংসদ নির্বাচনে যদি বলি মোট ভোটার হচ্ছে ১২,৭৭,১১,৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫৪ জন, নারী ভোটার ৬,২৮,৮৫,৫২৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। তবে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো নারী ভোটার। যদি বলি ৬,২৮,৮৫,৫২৫ জন নারী ভোটার। আগামী এই নির্বাচনে ১২ তারিখের নির্বাচনে নারীরা একটি বড় ফ্যাক্টর হতে পারে, জয় পরাজয়ের পাল্লা ভারী কিংবা হালকা করতে পারে এই নারী ভোটাররা। যদিও এই যে বর্তমান যে নির্বাচন, এই নির্বাচনের দুটি বড় প্রতিদ্বন্দ্বী দল বিএনপি জামায়াতের পক্ষ থেকে নারীদের জীবনমান উন্নয়ন, দুই দলেই বলছে নারীদের স্নাতকোত্তর বিনা বেতনে পড়ানোর একটা প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এভাবে বলি যে আসলে দুই দলেই চাই নারীদের জীবনমান উন্নয়ন। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে একটি বিশাল একটি অংশকে মন্ত্রী বা সংসদে স্থান দেবেন, এরকম একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন। যদিও ৩০০ আসনে জামায়াতের প্রার্থীর কোনো নারী প্রার্থী নেই। আবার একই দশা বিএনপিরও। বিএনপি যদিও ৫% নারী মনোনয়ন দেওয়ার কথা থাকলেও সেটাও তারা পূরণ করতে পারেনি। দু দলে আবার নারী আর জীবনমান উন্নয়নের বিষয়ে একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। এই নারীদের জীবনমান উন্নয়নের কথা বলে তারা দুই দলেই বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতিগুলো নারীদেরকে, কোন নারী, বেশিরভাগ নারীদেরকে আকৃষ্ট করতে পেরেছে কিনা আগামী নির্বাচন হয়তো বোঝা যাবে। এবং এই ভোটাররা, নারী ভোটাররা আসলে কোন দিকে ঝুঁকছে, কার প্রতিশ্রুতিকে বেশি তারা গ্রহণ করছে, সেটা আমরা ভোটের মাঠে বুঝতে পারবো ১২ তারিখে বা ১৩ তারিখ ফলাফলের পরে। তাই আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই বিশাল ভোটারদের নিয়ে, নারী ভোটাররা কোন দিকে ঝুঁকছে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক বিএনপি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী। মার্দিয়া মমতাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু প্রথমে যেতে চাই, যেহেতু বিএনপি একটি বড় দল, সেই বড় দলের একজন যদি বলি রাজনীতিবিদ আমাদের সাথে আছেন, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। যদি এইভাবে বলি, বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছেন নারীদেরকে জীবনমান উন্নয়ন, বিনা বেতনে স্নাতকোত্তর পড়ানোর কথা বলেছেন। সেই বিষয় আরও অন্যান্য বিষয়গুলো তারা বলেছেন। যদিও ৫% নারীর যে মনোনয়ন সেটা পূরণ করতে পারেনি, যদিও ৯ জনকে দিয়েছেন। এই ক্ষেত্রে আসলে বিএনপিকে, অর্থাৎ ধানের শীষের প্রতীকে নারীরা কেন ভোট দেবে? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, বিএনপিকে নারীরা ভোট দিবে এই কারণে যে বিএনপি একটা নারী বান্ধব দল। বাংলাদেশের জনসংখ্যার এই যে অর্ধেক নারী আছেন এবং আমাদের ভোটার প্রায় ১৩ কোটি, একটু কম, কিছু কম, তার মধ্যে ৬ কোটি প্রায় নারী ভোটার। এখন এই নারী ভোটারদের জামাত যদিও জুলাই সনদটা সই করেছে, আমরাও করেছি, বিএনপিও করেছে, কিন্তু তারা একজনও নারী প্রার্থী সরাসরি ভোটের যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল যে 5% নারীদের সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হবে, দেয়নি, একজনও দেয়নি। এখন বিএনপি, আমরা নারীদের নিয়ে কিছু কথা আগেই, ইশতেহারের আগের থেকেই আমরা বলে আসছি। বিএনপিও পূরণ করতে পারেনি 5%। না, ৫%, হ্যাঁ, পূরণ করতে পারেনি। আমরা আশা করছি যে আগামীতে ইনশাল্লাহ এটা পূরণ করবে। দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব বিএনপির তারেক রহমান সাহেব, উনি দীর্ঘ ১৭ বছর পর নির্বাসনে থাকার পর দেশে ফিরে এসেছেন এবং এসে ওনার যেই একটা জনজোয়ার যেটা তৈরি হয়েছে, ধানের শীষের পক্ষের যেই জোয়ার, সেখানে মানে ওনার পক্ষের যেই জোয়ার, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের নারীদের জন্য প্রায় ৪ কোটি নারীদের পরিবারকে ৫ থেকে ৭ বছরের জন্য ফ্যামিলি কার্ড এটা দেওয়ার কথা বলা হয়েছে। যে নারীদের নাকি ১ কোটিতে চলে আসছে মনে হয় এটা? না, মানে এটা কম বেশি, আপনি বলছেন ৫ বছরের পর্যায়ে। সেটাই। এটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যেখানে নারীদেরকে আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
আমাদের দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় যে প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে। এখন দেখেন এই রকম একটা অবস্থায় আমরা যখন বাংলাদেশের নারীদের শিক্ষা, বাংলাদেশের নারীদের যেই স্বাস্থ্য, নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং কর্মসংস্থান পরিবেশ বান্ধব, মাতৃমৃত্যুর হার কমানো এবং শিশু মৃত্যুর হার কমানো, এসডিজি, এমডিজি এগুলো নিয়ে কথা বলছি, তখন তরুণ নারী, বয়স্ক ভোটার সবই আমাদের মাথায় আছে। ইশতেহারে আপনারা দেখেছেন 6 কোটির বেশি, আমরা যে বারবার বলছি নারী ভোটার। এখন এই নারী ভোটারদের জন্য বিভিন্ন যে ইকোনমি বলুন, কৃষি পণ্য বলুন, আইসিটি খাত বলুন, আমরা সাইবার বুলিংটাকে অ্যাড্রেস করছি, আমরা সেই সাথে ডিজিটালি এবং অফলাইন অনলাইনে নারীরা যেন কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানির শিকার না হয়, সেটা নিয়ে আমরা কথা বলছি। সেই রকম একটা অবস্থায় আমরা দেখলাম যে জামাতের আমির সাহেব উনি রেপের একটা নতুন সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে রেপ তো রেপই, দুইটি অসৎ নারী পুরুষ মিলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, সেটাই রেপ। এখন এই বক্তব্য তো, এই ডেফিনেশন তো ঠিক না। আমি তো আইনজীবী, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি, আর এটার জন্য আইনজীবী হতে হয় না। এখন এটা বিরাট বড় একটা অপরাধ। এটা আমাদের দণ্ডবিধিতে যেমন আছে, স্পেশাল ল নারী শিশু নির্যাতন দমন আইনে এটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট, স্টার্ন পানিশমেন্ট আছে, কি মৃত্যুদণ্ডের মতো বিধান রাখা হয়েছে। এখানে বলা হয় কারো সম্মতি ছাড়া, মানে এগেইনস্ট হার উইল শব্দটা, ডেফিনেশনটা ভয় দেখিয়ে কিংবা জোর করে যৌন সম্পর্ক যখন স্থাপন করা হয় সেটাই রেপ হয়। এখন দেখেন আমরা এর আগে যেমন দেখলাম যে জামাতের আমির সাহেবের যে টুইটার, এই কারণে জামাতের ভোট কমবে তো নাকি? জামাতের আমি তো মনে করি 99% নারী বাংলাদেশের তারা জামাতকে ভোট দিবে না। কেন? কারণ এই যে রেপের কথা বলেছেন, এই যে জামাতের যে এক্স আমির সাহেব উনি যে টুইটার এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী যেই পোস্ট, যে আমরা যারা কর্মজীবী নারী পতিতাদের সাথে তুলনা করা এবং ডাকসুর নারীদেরকে একই কথা বলা, এবং সেই সাথে নারী নেতৃত্ব হারাম, এখন জামাতের আমির কোনোদিন কোনো মহিলা হতে পারবে না সেটা হারাম, কিন্তু বিএনপির চেয়ারম্যান আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে মন্ত্রী হতে পারবেন, আন্ডারে ওনার স্ত্রী উনি আপনার সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে পারবেন, সেটা হালাল। এখন কর্মঘণ্টা নিয়ে কথা বলেছেন, 5 ঘন্টা কর্মঘণ্টা, সেটা বলে জামাতের নেতা নারীদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। এখন এই বিষয়গুলো সবকিছুই আমাদের মধ্যে প্রশ্নের নারীদের মধ্যে একটা নিরাপত্তাহীনতার তৈরি করেছে। আমরা অনিরাপদ বোধ করছি। আমরা মনে করছি না যে জামাত আসলে যে আমরা যেমন কর্মজীবী নারী, আমরা চলাফেরা সবকিছুতে আমাদের যে মিনিমাম একটা এই পিতৃতান্ত্রিক সমাজে যে স্বাধীনতাটুকু আমরা ভোগ করি, যে আচ্ছা ঠিক আছে আমি কিরকম পোশাক পরলাম, আমি কিভাবে আপনার বাইরে গেলাম, যতক্ষণ আনলেস অ্যান্ড আনটিল এটা অশালীন না ভাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা মনে করছি যে এটা আমাদের জন্য একটা নিরাপত্তা হুমকি তৈরি করছে।